হ্যালো বন্ধুরা, কৌশিকস এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। ফার্স্ট ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই আমায় মেসেজ করেছো সেই প্রশ্নগুলির আনসার আপলোড করার জন্য। তো আজকে আমি সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আসতে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আশা করছি আগের ভিডিওর মতো এই ভিডিওটিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি আপলোড করব। আর বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে বা সব দিকে সমানভাবে। এটির আনসার হবে সব দিকে সমানভাবে। তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তচাপ হবে 0.76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সমান, 10.3 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভে চাপের সমান, নাকি স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি? এর আনসার হবে স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি। বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ ইজুকাল টু ড্যাশ। এটার আনসার হবে ওজন। পারদের ঘনত্ব ইজুকাল টু ড্যাশ গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটার আনসার হবে 13.6। দুটি তলের সংস্পর্শে তৈরি হতে পারে ড্যাশ বল। এটার আনসার ঘর্ষণ বল। চোঙাকৃতি ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ হয়ে যাবে ড্যাশ হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয়। তো এটির আনসার হবে অর্ধেক। ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? এটার আনসার হবে গতির বিরুদ্ধে। জলে ভাসমান কোনো বস্তুর ওজন 12 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতা ড্যাশ নিউটন। এটার আনসার হবে 12 নিউটন। বস্তুর ওজন যত নিউটন হবে তার ঊর্ধ্বমুখী প্লবতাও তত নিউটন হবে। অভিকর্ষের ক্ষেত্রের বাইরে তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান 0 হবে। টেবিলের ওপর স্থিরভাবে থাকা বইয়ের ওপর কত ঘর্ষণ বল কাজ করে? তো এক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, তার কারণ বইটি টেবিলের ওপর স্থির অবস্থায় আছে। কোনো বস্তু তরলে ভাসে তখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কার সাথে সমান হয়? এক্ষেত্রে আনসার হবে বস্তুর ওজনের সঙ্গে সমান হবে। এবার 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির আনসার আমরা দেখে নিই। তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল বল কাকে বলে এবং এর এসআই একক কী? তো এর আনসার হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল বা সচল বস্তুকে স্থির করা হয় বা বেগের পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। তো এই বলের এসআই একক হচ্ছে নিউটন। এছাড়াও বলের যদি সিজিএস একক বলে তার আনসার হবে ডাইন। বল সংক্রান্ত নিউটনের গতিসূত্রগুলি লেখো। তো বল সংক্রান্ত নিউটনের মোট 3টি গতিসূত্র ছিল, তো সেটি দেখে নাও। প্রথম সূত্র হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয়। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। 3 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? তো কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকা কোনো বস্তু যখন ওই তল দিয়ে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তখন দুটি তলের সংস্পর্শে একটি বল সৃষ্টি হয় যা ওই বস্তুর গতিকে বাধা দেয়, তাকেই ঘর্ষণ বল বলে। তরলের চাপ কাকে বলে? তো তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। তরলের মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো এক্ষেত্রে উত্তরটি হবে
বিন্দুর গভীরতা, তরলের ঘনত্ব, আর 3 নম্বর হচ্ছে ওই স্থানে তরলের অভিকর্ষীয় ত্বরণের ওপর। 6 নম্বর প্রশ্নটা, যে সমস্ত পদার্থের গলনে আয়তন বেড়ে যায় তাদের কঠিন রূপ তাদের তরলে ভাসবে না ডুববে? তো তরলের আয়তন কঠিনের তুলনায় বেশি হওয়ায় কঠিনটি তরলে ভাসবে। এবার 7 নম্বর প্রশ্ন, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ অনেক ভারী একটি স্টিলের বালতি জলে ভাসে কেন? তো এক্ষেত্রে আনসারটি হবে, আমরা ভাসন ও নিমজ্জনের সূত্র থেকে পেয়েছি যে কোনো বস্তুর ওজন যদি ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের থেকে কম হয় তাহলে উক্ত বস্তুটি ভেসে থাকবে। তো এক্ষেত্রে পেরেকের টুকরোর ওজন পেরেক দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে বেশি, তাই সেটি ডুবে যাচ্ছে। অপরপক্ষে স্টিলের বালতি কর্তৃক অপসারিত জলের ওজনের চেয়ে বালতির ওজন কম হওয়ায় সেটি জলে ভাসে। নেক্সট 8 নম্বর প্রশ্নটি ছিল প্লবতা কাকে বলে? তো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল যে খাঁড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই খাঁড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। তো এক্ষেত্রে স্থির তরলে কোনো কঠিন বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির ওপর দুটি বল ক্রিয়া করে। একটি হচ্ছে বস্তুর ওজন W1 আর যার অভিমুখ হচ্ছে নিম্নমুখী, আর অপরটি হচ্ছে প্লবতা মানে W2 যার অভিমুখ হচ্ছে ঊর্ধ্বমুখী। তো এই দুই বলের মানের উপরই বস্তুটির ভাসন ও নিমজ্জন নির্ভর করেছে। এক্ষেত্রে দেখো নিচে যে কোনো একটি ঘটনা ঘটতে পারে। তো W1 যদি W2 থেকে বেশি হয় তাহলে বস্তুটি তরলে পুরোপুরি নিমজ্জিত হবে, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তুর দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটি জলের মধ্যে নিমজ্জিত হবে। W1 এর চেয়ে W2 যদি বড় হয়, অর্থাৎ বস্তুটির ওজনের চেয়ে বস্তু দ্বারা যে অপসারিত তরল বা তার যে প্লবতাটা যদি বেশি হয় তাহলে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর বস্তুর ওজন আর তার যে প্লবতা সেই দুটো যদি সমান হয় তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি? তো 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলছে। এর সাথে একটা প্রশ্ন ছিল, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করতে দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমি দেখেছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান P0 সেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপের সমান। আর এই 76 সেন্টিমিটারটাকে 0.76 ইন্টু 13.6 ইন্টু 9.80 দিয়ে এটা নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে, দিয়ে তার আনসারটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটা 10⁵। আর্কিমিডিসের সূত্র, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের সূত্রের প্রয়োগটি লেখো। তো 3টি লিখেছি আমি প্রয়োগ। কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে কোনো অনিয়তকার বস্তুর আয়তন নির্ণয় করা যায়। আর 3 নম্বর সংকর ধাতুর উপাদান ধাতুগুলোর পরিমাণ নির্ণয় করা যায়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না কেন? তো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষীয় বল ক্রিয়া না করায় বস্তুর ওজন শূন্য হয়। তাই বস্তুর প্রকৃত ওজন ও বস্তু দ্বারা অপসারিত বায়ুর ওজন শূন্য হচ্ছে। তাই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে
আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না। এবার সিজিএস আর এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক সেটা জানতে চাওয়া হয়েছে। তো এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বল পরিমাপের একক ডাইন। স্থির অবস্থা থেকে তো নেক্সট যে প্রশ্নটি সেটি হলো, স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। তো এটির আনসার হবে, একটি উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। আর 3 নম্বর হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই চ্যাপ্টারে এবার কোশ্চেনগুলো আমরা আবার পড়ে নিই। অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ড্যাশ নিরপেক্ষ। অভিকর্ষীয় ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। অবাধে পতনশীল বস্তু মাটিতে পড়ার সময় ভারী বস্তু আগে পড়ে নাকি হালকা বস্তু আগে পড়ে, দুটি বস্তু একসঙ্গে পড়ে নাকি কোনোটিই নয়। তো এক্ষেত্রে আনসারটি হবে দুটি বস্তু একসঙ্গে পড়বে। ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন থাকে না, আর নিউট্রন বেশি থাকে। তো এক্ষেত্রে ইলেকট্রন কম থাকে, যেহেতু বস্তুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে ক্যাটায়ন, তাহলে তার ইলেকট্রন কম থাকবে। আর যদি এটা বলতো অ্যানায়ন, তাহলে তার মধ্যে ইলেকট্রন বেশি থাকবে। 2 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাকর্ষীয় বল কাকে বলে, এর দুটি ধর্ম উল্লেখ করো। তো এই বিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল যে অতি দুর্বল আকর্ষণী বল তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, সেই বলকে মহাকর্ষীয় বল বলে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে, এই বল সব দিকে সমানভাবে আকর্ষণ বল হিসেবে কাজ করে। দুটি বস্তুর ভর ও তাদের মধ্যেকার সরলরৈখিক দূরত্বের ওপর এই বল নির্ভর করে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলতে কী বোঝো? তো একক ভরের দুটো বস্তু পরস্পরের সাপেক্ষে একক দূরত্বে অবস্থান করলে তারা পরস্পরকে যে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে তাকেই সার্বজনীন মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ধ্রুবক বলে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের গাণিতিক রূপ, তো এখানে জি = F_d²/m1 × m2, ঠিক আছে, যেখানে m আর m1 আর m2 হচ্ছে বস্তু কণা দুটির ভর, f হচ্ছে মহাকর্ষ বল, d হচ্ছে বস্তু কণা দুটির মধ্যে সরল রৈখিক দূরত্ব, আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো নেক্সট কোশ্চেনটি হচ্ছে, মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত? তো যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে ছোড়া হলে বস্তুটি সেই গ্রহের অভিকর্ষ বল অতিক্রম করে মহাশূন্যে চলে যায়, সেই ন্যূনতম বেগকে মুক্তিবেগ বলে। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার/সেকেন্ড। এবার দিয়েছিলাম পার্থক্য লেখো অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল। তো অভিকর্ষ বল কি? পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর মহাকর্ষ বল মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। একই ভরের বস্তুর অভিকর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন, তুমি নিরক্ষীয় অঞ্চলে একরকম পাবে, মেরু অঞ্চলে আর একরকম পাবে। তো মহাকর্ষ বল বস্তু দুটির ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে। আরেকটা পার্থক্য ছিল বস্তুর ভর ও ওজন। তো কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ আছে সেটি হচ্ছে বস্তুর ভর, আর কোনো বস্তুকে পৃথিবী যে বলের দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটি হলো ওজন। ভর হচ্ছে স্কেলার রাশি আর ওজন হচ্ছে ভেক্টর রাশি। ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে,
আর ওজন মাপা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র দিয়ে। ভর অপরিবর্তনশীল, সেটা তুমি পৃথিবীতে যা ভর থাকবে তুমি সেটাকে চাঁদে নিয়ে গেলেও সেটির ভর সেম থাকবে, কিন্তু ওজন পরিবর্তনশীল। 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব কাকে বলে? যদি একই পরিমাণ আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয়, তবে বলা হয় যে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব। এবার কুলম্বের সূত্রটি লেখো। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক ও তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার কুলম্ব যে প্রশ্নটি 9 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি দেখাও। তো বস্তুদ্বয়ের আধানের পরিমাণ হচ্ছে Q1 এবং Q2 এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব R হলে F Q1 Q2 এর সাথে সরল ভেদে থাকবে যখন R ধ্রুবক, আবার স্কোয়ারের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে যখন Q1 Q2 ধ্রুবক। এবার এই দুটো সম্পর্কে যদি আমি একত্রিত করি, তাহলে F ভ্যারিজিয়াস Q1 Q2 বাই R স্কোয়ার, এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র অনুসারে পাচ্ছি F ভ্যারিজিয়াস Q1 Q2 বাই R স্কোয়ার, যখন Q1 Q2 আর R উভয় পরিবর্তনশীল। এবার যেহেতু এটা ভ্যারিজিয়াস আছে, তাহলে কি করতে হবে? F সমান K দিয়ে গুণ করছি, K একটা ধ্রুবক, K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, যেখানে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে এবং সিল্কে কোন আধান আহিত হবে? তো কাঁচে ধনাত্মক আধান এবং সিল্কে ঋণাত্মক আধান আহিত হবে। এবার পদার্থের প্রকৃতি থেকে কিছু প্রশ্ন উত্তর। অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে, এটি সত্য। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম ও সংকেত লিখতে দেওয়া ছিল, তো এটার আনসার হবে হাইড্রোজেন সালফাইড, যেটার সংকেত হচ্ছে H2S। পরমাণু গবেষণায় রাদারফোর্ড যে ধাতব উপাদান ব্যবহার করেছিলেন সেটি কি? সেটি দস্তা, তামা, লোহা না সোনা? তো সেটি রাদারফোর্ড সোনা ব্যবহার করেছিলেন। জিঙ্কের গুঁড়োর মধ্যে লঘু H2SO4 যোগ করলে যে পদার্থটি পাওয়া যায় সেটি হলো কার্বন, সালফার, হাইড্রোজেন নাকি অক্সিজেন? তো এর আনসার হবে হাইড্রোজেন। জিঙ্ক হচ্ছে Zn, তার সাথে যদি H2SO4 যদি দিই তাহলে উৎপন্ন হয় ZnSO4 প্লাস H2, এটা হবে। গ্রাফাইট ও হীরার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উল্লেখ করো। তো সাদৃশ্য কী হবে? গ্রাফাইট এবং হীরে দুটোই হচ্ছে কার্বনের রূপভেদ, আর তারা দুজনেই হচ্ছে তাপের সুপরিবাহী। আর বৈসাদৃশ্য কী হবে? গ্রাফাইট তড়িতের সুপরিবাহী আর হীরে তড়িতের কুপরিবাহী। এটা হচ্ছে দুজনের মধ্যে অমিল বা বৈসাদৃশ্য। ছুরি দিয়ে কাটা যায় এমন ধাতুর উদাহরণ দাও। আমি 3টে দিয়েছি, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, 3টে ধাতুই ছুরি দিয়ে কাটতে পারা যাবে, কারণ এই ধাতুগুলি খুবই নরম হয়। সাধারণ তাপমাত্রায় তরল এমন ধাতু ও অধাতুর উদাহরণ দাও। তো ধাতু হবে পারদ বা মার্কারি, আর অধাতু হবে ব্রোমিন। কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি ঘটবে? তো কপার সালফেট দ্রবণে লোহার পেরেক
ডুবিয়ে রাখলে লোহার পেরেকের গায়ে লালচে বাদামি রঙের কপারের একটি আস্তরণ সৃষ্টি হবে। এই বিক্রিয়াটি হলো Fe প্লাস CuSO4 দিয়ে তৈরি হবে FeSO4 প্লাস Cu। ধাতুর নমনীয়তা আর প্রসারণশীলতা কাকে বলে? তো নমনীয়তা কাকে বলছে? ধাতুর যে ধর্মের জন্য ধাতুগুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় তাকে ধাতুর নমনীয়তা বলছে। আর প্রসারণশীলতা, ধাতুর যে ধর্মের জন্য ধাতুগুলিকে সরু তারে পরিণত করা যায় তাকে ধাতুর প্রসারণশীলতা বলে। জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না এমন ধাতু, তো এর আনসার হবে সোনা, রূপো, প্ল্যাটিনাম। লোহা। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর। লোহার সঙ্গে লৌহ HCl এর বিক্রিয়ায় কী ঘটবে সমীকরণ সহ লেখো। এটার আনসার আমি তোমাকে দিতে ভুলে গেছি। দেখো, লোহার সঙ্গে HCl, লৌহ HCl, তো যে কোনো ধাতুর সাথে যদি লৌহ অ্যাসিড বা লৌহ HCl এর বিক্রিয়া হয় তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর তার সাথে লবণ তৈরি হবে। তো লোহা হচ্ছে Fe, তার সাথে যদি HCl গ্যাসের যদি বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে FeCl2 তার সাথে H2। ইলেকট্রিক তারে ব্যবহৃত টাংস্টেন তারের কোন ধর্মগুলো গুরুত্বপূর্ণ? তো টাংস্টেন হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট আর টাংস্টেন হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট। এই দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে একটি ধাতু ও একটি অধাতুর নাম লেখো। দাঁত ও হাড়ের বিভিন্ন অংশ গঠনে একটি ধাতু হলো ক্যালসিয়াম আর অধাতু হলো ফসফরাস। এবার পদার্থের গঠন থেকে প্রশ্ন। পরমাণু থেকে সহজে বের করে আনা যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না নিউক্লিয়াস? এক্ষেত্রে আনসারটি হবে ইলেকট্রন। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি ড্যাশ হয়ে পড়বে, তো সেটি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন হয়ে পড়বে। যেটা একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেটি হবে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। যদি একটা ইলেকট্রন যদি একটা পরমাণুতে প্রবেশ করানো হয় তাহলে সেটি হবে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট মৌল। 206 Pb82 পরমাণুতে প্রোটন সংখ্যা কত? এটি হবে 82। এটা এইভাবে লেখে Pb206 আর 82। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 14n7 ও 14c6 এটি হচ্ছে পরস্পরের কি? এটা হচ্ছে আইসোবার। তার কারণ হচ্ছে দেখো দুটোতেই আমাদের ভর সংখ্যাটা সেম আছে। সমবয়বতা দেখা যায় ড্যাশ যৌগে, এটি হবে সমযোজী যৌগে। আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক সেটি হলো ভর সমান নাকি প্রোটন সংখ্যা সমান নাকি নিউট্রন সমান নাকি ভর সংখ্যা সমান। এক্ষেত্রে আনসার হবে ভর সংখ্যা সমান। মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কী বোঝো? তো পরমাণু ক্রমাঙ্ক কী বলছে? কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলছে। আর ভর সংখ্যা কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। এবার জীবদের গঠন থেকে যে প্রশ্ন উত্তরগুলি আছে। কোষের শক্তিঘর কাকে বলছে? কোন কোষীয় অঙ্গনকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম না রাইবোজোম? এক্ষেত্রে আনসার হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোন কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত? এক্ষেত্রে আনসারটি হবে প্লাস্টিড। রাইবোজোমও থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে, লাইসোজোমও থাকে। জীবদের গঠনগত ও কার্যগত একক হলো অঙ্গ, কোষ, কলাতন্ত্র। এক্ষেত্রে আনসার হবে কোষ। প্রাণী কোষের বিভাজনে যে কোষীয় অঙ্গাণুটি অংশগ্রহণ করে তা হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম। তো প্রাণী কোষের বিভাজনে বলেছে, তো এটাই হবে সেন্ট্রোজোম।
এটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে। স্বাভাবিক মানুষের দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? 49, 46, 48, 50। সেক্ষেত্রে আনসার হবে 40, 60 বা 23 জোড়া। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু তা হলো লাইসোজোম, রাইবোজোম, ভ্যাকুয়াল নাকি সাইটোপ্লাজম। তো এক্ষেত্রে আনসার হবে রাইবোজোম। যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস নাকি লাইসোজোম। এক্ষেত্রে আনসার হবে লাইসোজোম। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। এটি সত্য না মিথ্যা জানতে চাওয়া হয়েছে। তো এটি আনসার হবে মিথ্যা, তার কারণ ভিতর দিকে যদি ভাঁজ হয় তাহলে সেটি অন্তঃপর্দা গঠন করবে। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এটি হবে সত্য। মানুষের চোখের রেটিনাতে মৃদু আলো শোষণে সক্ষম কোষকে রড কোষ বলা হয়। এটি হবে সত্য। এটিপি অণু সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। লাইসোজোম ড্যাশ পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। এটি হবে লাইসোজোম হবে একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। আচ্ছা, যদি তোমাদের পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন করে যে দুটি কোষীয় অঙ্গাণুর নাম বলো যেটি হচ্ছে পর্দাবিহীন, তখন আনসার হবে রাইবোজোম ও সেন্ট্রোজোম। এই দুটি কোষীয় অঙ্গাণু আমাদের পর্দাবিহীন। কোষে লাইসোজোমের সংখ্যা বৃদ্ধি পেলে ড্যাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এটি তোমাদের পাঠ্যপুস্তক বইতেই আছে, সেটি ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি বৃদ্ধি পায়। প্রাণী কোষের বিভাজনে ড্যাশ অংশ নেয়। তো এর কিছুক্ষণ আগে করেছিস, সেন্ট্রোজোম অংশ নেয় প্রাণী কোষ বিভাজনে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ড্যাশ ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। তো তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র রূপে ব্যবহৃত হয়। ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড কোনটি হবে? তো এটি হবে ক্রোমোপ্লাস্টিড। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। মাইটোকন্ড্রিয়াকে, লাইসোজোমকে নাকি গলগি বডি কাকে? তো এটির আনসার হবে নিউক্লিয়াসকে। প্রশ্ন, কোনো বস্তুকে 15 থেকে 30 গুণ বড় দেখায় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, সরল অনুবীক্ষণ যন্ত্রে নাকি কোনোটি নয়? তো 15 থেকে 30 গুণ। তো এক্ষেত্রে আনসার হবে সরল অনুবীক্ষণ যন্ত্রে। যদি তোমাদের এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলতো তাহলে তার আনসার হতো 50,000 থেকে 3 লক্ষ। আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে 2000 থেকে 4000। এত গুণ বড় করে কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো শ্বসন, সংবহন, পুষ্টি নাকি গমন? সেক্ষেত্রে আনসার হবে সংবহন। কোষের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? রড কোষ, রক্তকোষ নাকি পেশিকোষ? সেক্ষেত্রে আনসার হবে কোন কোষ? প্রাণীদের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে আবরণী কলা, স্নায়ু কলা, পেশি কলা নাকি যোগ কলা? সেক্ষেত্রে আনসার হবে আবরণী কলা। কোষ শব্দটি প্রথম প্রবর্তন করেন রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লিউয়েনহক, পারকিনসি। তো এক্ষেত্রে আনসার হবে রবার্ট হুক। রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল মৃত, আর অ্যান্টনি ভন লিউয়েনহক যেটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল জীবিত বা সজীব কোষ। কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? তে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, পেশি কোষ নাকি স্নায়ু কোষ? সেক্ষেত্রে আনসার হবে শ্বেত রক্তকণিকা। এখানে অ্যামিবয়েড গতি দেখা যায়। কোনটি প্রোক্যারিওটিক জীব? অ্যামিবা, ইস্ট, নীলাভ সবুজ শৈবাল নাকি প্লাজমোডিয়াম? সেক্ষেত্রে আনসার হবে নীলাভ সবুজ শৈবাল। এবার 2 নম্বর প্রশ্নগুলো দেখা নেওয়া যাক। মাইটোকন্ড্রিয়াবিহীন দুটি কোষের নাম। তো তার আনসার হবে স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা ও প্রোক্যারিওটিক কোষ। পার্থক্য লেখা আছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষে কোষ আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা দুটোই বর্তমান। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ আবরক রূপে শুধুমাত্র কোষ পর্দা দেখা যায়।
কোষ প্রাচীর প্রাণীতে বা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কি প্লাস্টিড বর্তমান, আর প্রাণী কোষে প্লাস্টিড বিহীন, কিন্তু তার ব্যতিক্রমও আছে। যেমন উদ্ভিদ কোষে যদি ব্যতিক্রম দেখি তাহলে ছত্রাক, সেখানে প্লাস্টিড থাকে না। আবার প্রাণী কোষের ক্ষেত্রে যদি ব্যতিক্রম দেখি তাহলে ইউগ্লিনার প্লাস্টিড আছে। নিউক্লিয়াস কোষের পরিধির দিকে অবস্থান করে উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে নিউক্লিয়াস কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। এর ব্যতিক্রম হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে শৈবাল, যেখানে সেন্ট্রোজোম থাকে, আর প্রাণীদের সেন্ট্রোজোম থাকে না হচ্ছে স্নায়ু কোষে। আর এই সেন্ট্রোজোম না থাকার জন্যই স্নায়ু কোষ বিভাজিত হয় না। এর পার্থক্য লেখো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ও অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকাতে রাইবোজোম দানা লেগে থাকে না, তো সেই কারণে সেটা স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বলা হচ্ছে, SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকাতে রাইবোজোম দানা লেগে থাকে, তাই এটি অমসৃণ। আর এটি মসৃণের জন্য লিপিড সংশ্লেষে সক্ষম, আর যেহেতু এখানে রাইবোজোম দানা থাকছে তাই এটি প্রোটিন সংশ্লেষে সক্ষম। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয়? তো নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমে যে জেনেটিক তথ্যগুলি থাকে তা সংশ্লিষ্ট কোষটির সমস্ত জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজনেও নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। অণুবীক্ষণ যন্ত্রের কার্যক্ষমতা কোন কোন ধর্মের উপর নির্ভরশীল? এটা হচ্ছে দুটো ধর্মের উপর নির্ভরশীল, একটা হচ্ছে বিবর্ধক ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা। প্লাস্টিড কয় প্রকার ও কী কী, এর কাজ লেখো। তো প্লাস্টিড জেনারেলি 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষে সহায়তা করে। ক্রোমোপ্লাস্ট কীটপতঙ্গদের আকৃষ্ট করে পরাগযোগে সহায়তা করে। আর লিউকোপ্লাস্ট হচ্ছে শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ সঞ্চয় করে। যদি একটু বলে দিই, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সাধারণত সবুজ, ক্লোরোপ্লাস্ট সবুজ কালারের হবে, আর সবুজ ব্যতীত যে কোনো কালার, রঙিন কালার, সেটা হবে ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট হয় বর্ণহীন। যেহেতু কালারফুল থাকে ক্রোমোপ্লাস্ট, তাই তারা পতঙ্গদের আকৃষ্ট করে, পরাগযোগে সহায়তা করছে। লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলে? তো পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা উৎসেচক থাকে লাইসোজোমে, এবং লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ডিএনএ ও আরএনএর পুরো নাম ছিল, ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার টিকা লিখতে দেওয়া ছিল হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, এটা তোমার বই থেকেই নেওয়া হয়েছে। তো এতে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় দেখানোর জন্য বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয়। কী কী লেন্স ব্যবহার করছে? অকিউলার আর অবজেক্টিভ লেন্স। এই অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয়। এর জন্য একটি বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয়। এই ধরনের লেন্স ব্যবহার করার ফলে দ্রষ্টব্য বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব। তো নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে মিল ও অমিল লেখো। তো মিল, কোষ পর্দা ও কোষ প্রাচীর উভয় কোষের বাইরে আবরক হিসেবে কাজ করে ও বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে কোষকে রক্ষা করে। আর তাদের অমিল আমি 3টে দিয়েছি। কোষ পর্দা হচ্ছে সজীব, আর কোষ প্রাচীর মৃত।
প্রোটিন লিপিড দ্বারা গঠিত হচ্ছে কোষ পর্দা, আর সেলুলোজ হেমিসেলুলোজ দ্বারা গঠিত হচ্ছে কোষ প্রাচীর। কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা হয়, আর কোষ প্রাচীর অভেদ্য এবং শক্ত পর্দা। নেক্সট টিকা লেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়। এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়। দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা সম্ভব। এছাড়াও কোষের মধ্যে অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন জানাও সম্ভব। তো তোমাদের এই ছিল আজকের এই পুরো ভিডিওর সমস্ত কোশ্চেনের আনসার আমি লিখে দিয়েছি। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম। থ্যাংক ইউ।